ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়ার পেছনে মূল কারণটা কি দেখছেন এবং এইটা হলে ফায়দা কাদের? প্রথমত আমি তো রাস্তায় এখনো স্টুডিও পৌঁছাতে পারিনি। তো আমি প্রথমে আমাদের সহ-আলোচকরা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সারা বাংলাদেশে যারা এই মুহূর্তে যমুনা টেলিভিশনের পর্দায় এই কর্মসূচি দেখছেন তাদেরকেও অভিনন্দন জানাই। প্রথমত আমি এটা বলতে চাই যে 5ই আগস্টের পর থেকেই আমরা কিন্তু রেগুলার এই একটি মুভ আমরা দেখেছি ক্যাম্পাস গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার এক প্রকার, এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন ক্যাম্পাসে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাকে নিয়ে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে এরকম একটি সুযোগ সন্ধানী একটি গ্রুপ তারা আসলে একটি সুযোগ নিতে যাচ্ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা। প্রথমত আমি একটা বলি যে ছাত্রদের নানান অভিযোগ রয়েছে, ছাত্রলীগের নানান অত্যাচার, ছাত্রলীগের গেস্ট রুম, গণরুম, এগুলো সবসময় আমরা জানি এবং আমরা দেখছি। তখন থেকে আমরা একটা কথা বলেছি যে কোন ছাত্র সংগঠন তার মানে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার রাজনীতি করার অধিকার রয়েছে এবং তার রাজনৈতিক সংগঠন বেছে নেওয়ার অধিকার রয়েছে। ফলে সেই জায়গা থেকে একটি ছাত্রকে ছাত্র রাজনীতি আমি করতে দিব না এরকম যদি কোনো কথা আমি বলি, সেটা এক প্রকার সংবিধান বিরোধী কথা। দ্বিতীয়ত বিষয় হলো আপনার এইবার ছাত্র রাজনীতির নামে নানান রকমের ঘটনা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি। গেস্ট রুম, গণরুম, টেন্ডারবাজি, বিভিন্ন পলিটিক্যাল পার্টির মাসেল পাওয়ার হিসেবে ব্যবহার হওয়া, এরকম প্রচুর জিনিসপত্র আমরা জানি। এইটাকে যদি আপনার আটকাইতে হয় সেটার জন্য আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিটা এটি সন্দেহজনক দাবি। এখানে কথা হওয়ার কথা ছিল যে কিভাবে প্রশাসন আরো শক্তিশালী হবে, যেন ফার্স্ট ইয়ার থেকে একটি ছেলে নির্বিঘ্নে গেস্ট রুম নির্বিঘ্নে আপনার হলে রুম পেতে পারে, যেন প্রশাসন এই নানান কাজে তার বড় ভাই বা ছাত্র সংগঠনের নাম ব্যবহার না করে সে প্রত্যেকের ছাত্র সমান অধিকার পেতে পারে। ফলে আলোচনা হতে হবে ওই জায়গায় যে আপনি যে অভিযোগগুলো বলতেছেন বা বিভিন্ন জায়গায় যে অভিযোগগুলো আসে সেই অভিযোগগুলো আসলে প্রশাসনের মাধ্যমে সমাধান করা খুবই সম্ভব। ফলে সেই জায়গায় এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার একটি রাজনীতি, এটি আমরা 5ই আগস্টের আগেও দেখেছি। আপনি জানেন 9 দফার ঘোষণা করেছিলেন আব্দুল কাদেরও বলেছেন যে লিডুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ কিংবা ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে আলাপটি, এই আলাপটিতে সবচেয়ে বেশি যদি কারা করে থাকে সেটি হলো ছাত্র শিবিরের পক্ষ থেকে এসেছে। ফলে ছাত্র শিবিরের যে রাজনীতি এটা একটা খুবই মানে আপনার দ্বিচারিতা আর কি। ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়ার পেছনে মূল কারণ কি এবং এটি হলে কাদের লাভ? আপনি প্রথম অংশে প্রথম প্রশ্নের উত্তরটা দিয়েছেন, আমরা সেটার রিপিটেশন চাচ্ছি না, আমরা পরের অংশটাতে যেতে চাই, এটা হলে কাদের লাভ? প্রথমত আমি যেটা বলছিলাম আর কি, যে আসলে প্রশাসনের একটি ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বা প্রশাসনকে নিয়ে আপনার কথা বলা উচিত যে আপনি হলে কি করতে পারবেন না পারবেন, ছাত্র সংগঠন কি করতে পারবে না পারবে, এইসব বিষয়ে আসলে প্রশাসনের দেখভাল করার বিষয়। কিন্তু যখন প্রশাসন এগুলো দেখভাল না করে আপনি যখন ছাত্র রাজনীতি বন্ধ করার চেষ্টা করবেন, তখন আসলে আপনি একটি জেনারেশন তৈরি করতে চাবেন যেই জেনারেশনটা অরাজনৈতিক, যেই জেনারেশনটা তার ইতিহাস সম্পর্কে কম জানে এবং যেই জেনারেশনটা তার অধিকার আদায় করে নেওয়ার জন্য যেই কালেকটিভ বা সংগঠিত রাজনীতির যে বিষয়টি, সেই বিষয়টি থেকে ওয়াকিবহল থাকবে না। এবং এই যে রাজনীতির মডেলটা, এটা আমরা লক্ষ্য করছি যে ছাত্র শিবির একদম শুরু থেকেই এই রাজনৈতিক মডেলটাতেই তারা চলতে চায়। তারা আসলে, কারণ এটা হইতে পারে যে তারা আসলে যে রাজনৈতিক প্রশ্ন তাদেরকে ঘিরে যেসব আছে সেই সব প্রশ্নের উত্তর দিতে গেলে, বা ছাত্র শিবিরের 71-এ বা তার পরবর্তীতে 80-র যুগে তাদের যে বিভিন্ন ক্যাম্পাসে রক কাটা থেকে শুরু করে নানান রকমের ঘটনায় যে তাদের সংশ্লিষ্টতা, এই জিনিসগুলো যদি ছাত্ররা জানতে পারে, এগুলো ফেস করার মনে হয় ন্যূনতম আসলে যেই সাহসের বিষয়টা, সেটি আসলে ছাত্র শিবিরের লিডারশিপ বা জামাতের লিডারশিপের মধ্যে নাই। এর ফলে আমরা লক্ষ্য করেছি একটি লম্বা সময় ধরে ছাত্র রাজনীতি বিরোধী এবং ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এই ধরনের ন্যারেটিভের আন্দোলন আসলে ছাত্র শিবিরকে করতে দেখতে আমরা ক্যাম্পাসে দেখেছি, যেখানে প্রথমে যারা ছাত্র রাজনীতি বন্ধের জন্য আপনার আন্দোলন করছে, তারাই পরবর্তীতে আমরা ছাত্র শিবিরের বিভিন্ন কমিটিতে কিংবা বিভিন্ন জায়গায় তাদের নেতৃত্ব আসতে আমরা দেখেছি। ফলে এই যে দ্বিচারিতা আমরা মনে করি যে এটা বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে। কারণ মুন্নি আপা বলেছেন যে আসলে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের একটি বড় অংশ হলো ছাত্র রাজনীতির ইতিহাস। ছাত্র রাজনীতির যে যখন যে গৌরবজনিত যে ঘটনাগুলো, সেগুলোই বাংলাদেশের বড় রাজনৈতিক ঘটনায় মেরুকরণে ভূমিকা রেখেছে। ফলে সেই জায়গা থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে আপনার আন্দোলন কিংবা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য যে কোনো প্রবলেমের ক্যাম্পাসে ঘটে যাওয়া যে কোনো সমস্যার যখন সমাধান আপনি একমাত্র বলবেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাই, তখনই আসলে আপনার বুঝতে হবে যে তাদের একটা অন্য কোনো মোটিভ রয়েছে। এবং একটি অরাজনৈতিক ক্যাম্পাস, সেই অরাজনৈতিক ক্যাম্পাসে
তারা আসলে এক প্রকার দখলদারিত্বের রাজনীতিটা আসলে চালিয়ে যেতে চায়। আরেকটা কথা আমি শুধু বলতে চাই যে ছাত্র দলের ব্যাপারে যে এই আলোচনাগুলো আসছে সেই আলোচনাগুলোও খুবই ভ্যালিড, কারণ আমরাও লক্ষ্য করেছি একটি লম্বা সময় ধরে ছাত্র সংগঠনগুলোকে তার রাজনৈতিক দল, মূল রাজনৈতিক দল তার মাসেলের শক্তি হিসেবে ব্যবহার করতে চায়। তো যখন একজন লোকাল এমপি কিংবা লোকাল একজন বিএনপির নেতা, তার কাছে ছাত্রদল কিন্তু মাসেল পাওয়ারের একটি অংশ, ফলে সেইভাবেই কিন্তু এটি ব্যবহার হয়। ফলে ছাত্র রাজনীতিকে যদি আপনি ঠিক করতে হয়, এটি ছাত্র রাজনীতি শুধু নিষিদ্ধ করলে হবে না, মানে নিষিদ্ধের আলাপের মধ্যে বিষয় না, প্রশাসনকে শক্তিশালী হতে হবে এবং যারা মাদার পার্টি, মাদার অর্গানাইজেশন, তাদেরকে ঠিক করতে হবে তারা আসলে ছাত্র সংগঠনগুলোকে কিভাবে ব্যবহার করতে চায়। আচ্ছা, আপনার কথা থেকে যদি আমি যেটা পেলাম সেটা হচ্ছে আপনি আসলেই যেটা বলছেন সেটা হচ্ছে যে এই আন্দোলনটা যারা করছে অথবা যারা চাইছে নিষিদ্ধটা, তারা আসলে শিবিরের এজেন্ডাই বাস্তবায়ন করছে, হ্যাঁ ওর না? মোটামুটি, কারণ আমরা বারবার দেখেছি যে এটি ছাত্র শিবিরের ছাত্র সংগঠন আচ্ছা, থেকে যদি সবচেয়ে এটাই বেশি হয়ে থাকে তাহলে আন্দোলনরত যারা আছে তারা সবাই কি পুরো বিষয়টা বুঝতে পারছে নাকি? এই জিনিসটা আপনি লক্ষ্য করবেন যে ক্যাম্পাসে এগুলো হঠাৎ করে হয়, হঠাৎ করে একদিন রাতের বেলা আপনি দেখবেন কোনো একটা ঘটনা ঘটবে, আপনি উনি বলছিলেন, তারপর হুট করে ওই দিন রাতের বেলা ক্যাম্পাসে বড় মিছিল হবে, ছেলেপেলেরে নামানো হবে। কিন্তু আপনি দেখবেন যে একটা সার্টেন টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি লক্ষ্য করবেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য প্রথম দিকে কিন্তু বড় মিছিলই আসলে বের হচ্ছিল, কিন্তু যখন এই জিনিসটা আস্তে আস্তে প্রচার হয়েছে এবং মানুষ, ছাত্ররাও যখন বুঝতে পেরেছে, সেই মিছিলের কিন্তু যে জমায়েতের সংখ্যা কিন্তু কমে গেছে। ফলে আপনি লক্ষ্য করবেন প্রত্যেক জায়গায় প্রথম দিন যেই টেম্পারমেন্ট তোলা হয়, ফেসবুক থেকে শুরু করে বট বাহিনী থেকে শুরু করে নানানভাবে, সেটা কিন্তু পরের দিন বা একদিন দুই দিন পরে সেটা কিন্তু আর থাকে না। দেখা যায় যে কয়েকজন চিহ্নিত ফেস। এখন আপনি যখন দেখবেন যে কী কারণে ছাত্র শিবিরের ব্যাপারে সন্দেহ, আমরা বিভিন্ন অঞ্চলে দেখেছি যে ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য আন্দোলন হয়েছে, সেই লোকটি 2 দিন পরে ছাত্র শিবিরের নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। এখন ছাত্র শিবির যেহেতু তার নেতাকর্মীকে চেনাতে চান না, এটি গুপ্ত রাজনীতি এখনও চালায় যেতে চায়, ফলে সেই কারণে এই যে সন্দেহটা, যেহেতু ছাত্র শিবিরের যে অতীত ইতিহাস, আমরা গত 17 বছরের ইতিহাস যদি দেখি, সেখানে গুপ্ত রাজনীতি করে যাওয়ার যে তাদের প্রবণতা, সেই প্রবণতা আমরা বারবার লক্ষ্য করেছি। ফলে আরেকবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে, ছাত্র রাজনীতি বন্ধ করার মাধ্যমে, তারা যেহেতু গুপ্ত রাজনীতিটা করতে জানে এবং গুপ্ত রাজনীতি করাটাকেই তারা মনে করে যে রাজনীতির অংশ, ফলে তাদের জন্য এটা সুবিধার হইতে পারে। কিন্তু অন্যান্য অপরাপর বাংলাদেশে কোনো ছাত্র সংগঠনই আসলে এটা তাদের জন্য সুবিধা বা তাদের জন্য ভালো সিদ্ধান্ত হবে না।